শুভ সন্ধ্যা। আমার প্রিয় সাহিত্য বন্ধু, আমার প্রিয় সাহিত্যমোদী দর্শকবৃন্দ, আবারও আমরা হাজির হয়েছি মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে একটি সাহিত্য মুখর সন্ধ্যা নিয়ে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমাদের এই প্রতিজ্ঞা ছিল যে আমরা নানান বয়সে সকল রকম সাহিত্যিকদের আপনাদের সামনে তুলে আনব এবং সেই প্রতিজ্ঞার সূত্র ধরেই আজকে আমরা এনেছি এমনই একজন তরতাজা নবযৌবনের দূত, এমনই একজন সাহিত্যিক যিনি হাজির হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়ে তার সাহিত্যের সম্ভার নিয়ে এসেছেন মুক্ত বাংলার এই ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে স্টুডিও ফ্লোরে আমাদের ঋদ্ধ করার জন্য, আমাদের মুগ্ধ করার জন্য। বাইরে বর্ষা চলছে, বর্ষার ঋতু চলে এসছে। যখন বর্ষা এসে গেছে আমাদের প্রকৃতিতে, এটা তো খুব স্বাভাবিক কথা। কবিকুল তাদের কলম নিয়ে সরব হয়ে উঠবেনই এবং সেটাই ঘটেছে। আজকে আমাদের সাহিত্য বন্ধু তার বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের সাহিত্যের সম্ভার কবিতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আসুন আমরা একে একে শুনে নেব সেই সকল কবিতা। শুধু তাই নয়, তার সাথে শুনে নেব তার সাহিত্য জীবনের কথা। আসুন সাহিত্যমোদী দর্শকবৃন্দ, আমরা মূল পর্বে ঢুকি। আর প্রতিদিনের মতন সঞ্চালনা পর্বে আমি আছি চিরঞ্জীব ঘোষ আপনাদের সাথে। আমরা প্রথম পরিচয় পর্বে চলে আসি। আজকের সাহিত্য বন্ধু এসছেন সুদূর পানাগড় থেকে, একেবারে তরতাজা একটি মানুষ। তার নাম কৌশিক আকুরে। আমরা কৌশিক আকুরে মহাশয়কে এই স্টুডিও ফ্লোরে অত্যন্ত উষ্ণতার সাথে, ভালোবাসার সাথে এবং শুভেচ্ছা দিয়ে আমরা স্বাগত জানাই। কৌশিক, তোমাকে সুস্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, প্রথম এসে তোমার এখানে কেমন লাগছে দু এক কথা দর্শকদের বলো। এই কবিতা মুখর সন্ধ্যায় এই মুক্ত আবহে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমি আগে এই মুক্ত আবহে সব রকম সাহিত্যিক আলোচনা শুনেছি, সেই অনলাইন প্ল্যাটফর্মে থাকতে পেরেও নিজে সমৃদ্ধ হয়েছি। বাহ। তাই এমন একটা জায়গা আমাকে দেওয়ার জন্য মুক্ত আবহকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, মুক্ত আবহর যে সমস্ত কলাকুশলীবৃন্দ এবং শুধু তাই নয়, আমাদের অত্যন্ত পরিচিত এবং নিয়মিত দর্শকবৃন্দ যারা সকলে আছেন, তাদের সকলের তরফ থেকে তোমাকে এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমি প্রথম প্রশ্নে আসি। তোমার লেখালেখির সময়টা কবে থেকে শুরু? কবে তুমি বুঝলে যে জীবনে কলমকে সঙ্গী করে নেওয়ার একটা খিদে যেন ভেতর থেকে জন্মাচ্ছে? সেটা কবে থেকে বুঝলে? ছোটোবেলা থেকে তো কবিতা পড়ছি, গল্প পড়ছি। সেখান থেকেই মনে হলো যে এই কবিতাগুলো আমার কথা বলছে, বাহ, কিন্তু সম্পূর্ণভাবে বলছে না। মনে হলো যে নিজের কথা নিজেকেও বলতে হবে। সেইখান থেকেই আমার কলম তুলে নেওয়া, যে নিজের কথা নিজে বলবো। একটা ভীষণ সুন্দর উক্তি আমাদের সামনে উঠে এলো। আমরা তো প্রথম জীবনটা শুরু করি প্রত্যেকটা সাহিত্যিকই পাঠক হিসেবে, পাঠিকা হিসেবে। কারণ সাহিত্যের প্রতি যে আকর্ষণ বোধটা, সেটা পড়াশোনার মধ্যে দিয়েই আমাদের মধ্যে জন্মায়। কিন্তু পড়তে পড়তে কোথাও একটা নিজের ভেতরে খিদে জন্মায় যে আমাকেও কিছু সৃষ্টি করতে হবে, আমাকেও আমার কথা কিছু বলতে হবে, আমাকেও আমার চিন্তা ভাবনাগুলোকে স্বর্ণাক্ষরে সাজিয়ে সমাজের বুকে রেখে যেতে হবে। এবং তার থেকেই কিন্তু একজন পাঠকের সাহিত্যিক হয়ে ওঠার সূচনা পর্বটা শুরু হয়ে যায়। এক্ষেত্রে আমরা দেখলাম দর্শক বন্ধু যে আমাদের যে প্রিয় সাহিত্যিক আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যতিক্রম হয়নি এবং কিছু পড়তে পড়তে তার মনে যে খিদে জন্ম নিল, সেটাকে
একটা বাস্তব রূপ দেওয়ার জন্য, অক্ষর রূপ দেওয়ার জন্য তিনি কলম তুলে নিলেন এবং সাহিত্য জীবনে প্রবেশ করলেন। তো এই সাহিত্য জীবনে প্রবেশ করে কেমন কেমন সাহিত্য সৃষ্টি তার হাত দিয়ে বেরিয়ে আসছে, আমরা এই সুযোগ কেন আজকে হারাবো? আমরা অবশ্যই তার প্রথম কবিতাতে আসব এবং আমরা শুনে নেব তার কাছে তার প্রথম সাহিত্য সৃষ্টির প্রথম কবিতা। শুধু দর্শকবৃন্দ, আমাদের সাহিত্য বন্ধু তৈরি হতে হতে আমরা প্রতিদিনকার মতন প্রয়োজনীয় কথাটুকু বলে নিই। আপনারা যারা নিরন্তর আমাদেরকে সাহস জুগিয়ে আসছেন, আমাদের কাছে ভগবান, ঈশ্বর, আল্লাহ, তাদের ভিতরে কেউ যদি এই সুন্দর সাহিত্য কেন্দ্রিক অনুষ্ঠানে যোগাযোগ করতে চান বা অংশগ্রহণ করতে চান, আর অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন 6294345327 এই নাম্বারে। আসুন আমাদের সাহিত্য বন্ধু তৈরি, শুনে নিই তার সাহিত্য সৃষ্টির প্রথম কবিতা। প্রথম কবিতাটা হচ্ছে কবিতাই সম্পর্কে। জোরে। হ্যাঁ, কবিতা যে প্রথম প্রেমে পড়া সেই কবিতাটি নিয়ে। কবিতাটার নাম তুমি। তুমি ভয়, কঙ্কাল আঠার নির্ঘুম রাতের, যখন মেঘ ভাঙা বৃষ্টি অবিশ্রান্ত, তলপেটে হাত রাখা ভাবনার ভয়, যদি সন্তান হয় বিকলাঙ্গ। তুমি জীবন, দু একটা সূর্যাস্ত না দেখার আক্ষে, অফিসে টিফিন বক্সে মনন্তরের ভয়, রেশন লাইনে দাঁড়িয়েছে কাতর কাব্য, ফিজিক্সের খাতা ভরাডুবি কবিতায়। তুমি বিদ্রোহ, প্রিয়তমা, এক হাত ধরেছ আমার, অন্য হাতে ধরেছ মশাল, যদি নিয়ে যেতে চেয়েছি জনাকির দেশ, খিদে অচল পয়সার মতো চাঁদ, আর তুমি পিছু টান। তুমি বিস্ফোরণ, টবে বপন করে ফুলের বীজ, অপেক্ষা করেছ গাছ হয়ে উঠবে বুঝি, বারুদ মেখে ঢুকে এসেছ বুকে, বলেছ দেখো তুমি হয়ে গেছো কবি। তুমি কবিতা, আমার বুকে কবিতা ভরে ভরে আমায় বানিয়েছ মানব বোমা। এখন কেমন হবে যদি আমি আমাকে তোমার জন্মদিনে উপহার দিই প্রিয়তমা? জানো তুমি প্রেম, আমি অণু পরমাণু ভেঙে সমান্তরাল চোখে চাই কেন? কথা দিলাম পিরামিড না বৃত্ত হব, যদি বারুদের বিষাদ বেচে একতোড়া সূর্যমুখী কেন। অপূর্ব এক ভালো লাগার রেশ, একটা মুগ্ধতার তরঙ্গ এই মুহূর্তে আমাদের স্টুডিও ফ্লোরে খেলা করছে। একটা জীবন দর্শনের বিভিন্ন কোণ থেকে উঠে আনা বিভিন্ন রকম অনুভূতি একটা কবি যখন তার প্রিয় মানুষটির মধ্যে খুঁজে পায়, সে কবিতা কী রূপ নিতে পারে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই মুহূর্তেই আমরা পেয়ে গেলাম। আমি কি কিছু ভুল বললাম কৌশিক? না, ভীষণ সুন্দর লাগলো তোমার কবিতা, তোমার এই সাহিত্য সৃষ্টি। আমরা সকলে এটাই চাইব এবং তোমাকে অবশ্যই শুভেচ্ছা জানাবো। তোমার কলম দিয়ে এরকম সৃষ্টি আরও আরও অনেক নেমে আসুক সমাজের বুকে। কেমন? আমরা আস্তে আস্তে জেনে নেব আমাদের সাহিত্য বন্ধুর সাহিত্য জীবনের কথা। তোমার বাড়িতে কে কে আছেন বলো? বাড়িতে আছেন মা, বাপি, ভাই আর আমি, চারজন। আচ্ছা, মানে ছোট আজকালকার যেমন ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি হয়, তুমি সেরকমই আছো। এর মধ্যে দিয়ে তোমার চলছে সাহিত্য সাধনা। আমার কাছে যতদূর ইনফরমেশন আছে তুমি তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনায় এগিয়েছো, অথচ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলে কিন্তু লেখালেখি শুরু করলে বাংলা সাহিত্য নিয়ে, বাংলাকে কেন্দ্র করে লেখালেখি শুরু করলে। এর পেছনের রহস্যটা কি? কেন তুমি ইংরাজি সাহিত্য নিয়ে এগিয়েও সেটাকে পাশে রেখে বাংলাকে বেছে নিলে? যদি দুই একটা অনুভূতির কথা বলো তুমি। হ্যাঁ, কারণ ছোটোবেলাতে মাকে মাই বলি, আর আমার মা মানে বাংলা ভাষা, তাই স্বপ্ন দেখি বাংলাতে, কথা বলি বাংলাতে, নিজের অনুভবটা ব্যাখ্যা করতেও ভালো লাগে বাংলাতে। ইংরেজি সাহিত্য অবশ্যই পড়তে খুব ভালো লাগে, কিন্তু
নিজেদের খুঁজে পাই সেই বাংলাতে। তাই আমার প্রথম আকর্ষণ এই বাংলা ভাষা। এখানেও সেই চিরন্তন সত্য, ধ্রুব সত্য আমাদের কাছে কঠিনভাবে উঠে এলো। অনেক রকমই ভাষা আমাদের সাহিত্য যে জগৎ আছে, সাহিত্য জগতে অস্তিত্ব আছে অনেক রকম ভাষার। সেখানে রাষ্ট্রভাষা আছে, সেখানে ইংরাজি আছে, সেখানে আরও অনেক কিছু আঞ্চলিক ভাষাও আছে, উর্দু, তামিল, তেলেগু, ওড়িয়া। তবুও কোথাও যেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এবং এই মাতৃভাষা আমাদের রক্তে মিশে যায় প্রথম থেকে, যার জন্য একটা বাচ্চা প্রথম কিন্তু মাকে মা বলতেই শেখে, মাদার বলে না, মাম্মি বলে না। কেন কি? তার মাতৃভাষা তার ভেতর থেকে শাখা প্রশাখা মেলে তাকে নতুন করে আবার একটা মাতৃভাষার এই জগতে ফিরিয়ে নিয়ে আসে, পুনরায় আবার সেই একই বৃত্তের মধ্যে নিয়ে চলে আসে। এক্ষেত্রেও কিন্তু কৌশিকের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি, যার জন্য ইংরাজি সাহিত্যকে পরিপূর্ণ সম্মান রেখে তাকে সাথী করে নিয়েও পড়াশোনায় এই ইংরেজি সাহিত্য নিয়ে এগিয়েও বাংলা ভাষাকে কিন্তু আমাদের সাহিত্য বন্ধু বাঁয়ে সরিয়ে রাখেননি। তিনি ঠিক এই জায়গাতেই ফিরে এসে বাংলা ভাষার চর্চা নিয়ে নিজের সাহিত্য সৃষ্টির কাজে মগ্ন হলেন। এটা সত্যিই ভীষণভাবে আমাদের নাড়া দিল। আমরা এরপরে আবারও একটা কবিতায় চলে যাব। আমাদের সাহিত্য বন্ধুকে অনুরোধ করব যে তার পরবর্তী কবিতায় আসার জন্য। আসুন আমরা দেখি আমাদের সাহিত্য বন্ধু আমাদের জন্য পরবর্তী কবিতা কি বেছে নিয়ে এসছেন। পরবর্তী কবিতার নাম লাইকা। কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে আমাদেরকেও কোনো জানে বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই পৃথিবীর খোঁজ নিতে, আর আমরা এসে এখানে বন্দি হয়ে পড়েছি। এখানে তো একটা বিজ্ঞানের ছোঁয়া পেলাম, মহাকাশ বিজ্ঞানের ছোঁয়া পেলাম। লাইকা অর্থে সেই মহাকাশযানের প্রথম প্রাণী, সেই কুকুরটির কথা, তাই তো? সেই নামেই তুমি কবিতার নাম রাখছো। বেশ, এসো তোমার কবিতা। আমাকে কোনো জানে বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীতে, ত্রিবেণীর পাড়ে অমাবস্যার পরের যে প্রথম রাত, পৃথিবীর খোঁজ নিতে এসে আমি বন্দি হয়ে পড়েছি ঘড়ির মসৃণ সমভূমি ও বিষণ্ণতার কাঁটায়, সমস্যার মালভূমি, দায়িত্বের পাহাড়ে, তুমিহীনা মরুভূমি ও একাকিত্বের গহীন অরণ্যে। নোট বেড়ে গেছে আমার, নোটে লেগে আছে এখনও পৃথিবীর মাটি। দাবানলে ঝলসে যাওয়া শরীরের মশাল নিয়ে পাহাড় কেটে এগিয়ে গেছি অন্ধকার মৃত্যুর দিকে। নদীর গান শুনতে শুনতে যা মনে হয়েছিল স্বর্গের মরীচিকা, সূর্যের অনুসুর অবস্থান। এখন সূর্যের গায়ে ঠেস দিয়ে বসতে ইচ্ছে হচ্ছে আমার। আগুনের ভেতর দিয়ে বেরিয়ে এসে যেটুকু উচ্ছিষ্ট আছে আমার, তার পূর্বে না এবং ছায়াও হবে না। পূর্ববর্তী কোনো প্রশিক্ষণ ছিল না, তাও শিখেছি কিভাবে মরে বেঁচে থাকতে হয় আমিত্বের দূষণ করে। প্রশিক্ষক হবেনি বাকে, যে নিজেও বেঁচে নেই সে। স্পন্দনের বিকট আওয়াজে যে পৃথিবী সৃষ্টি হয়েছিল বহুকাল ধরে, তা একদিন ধ্বংস হয়ে যাবে গুহার বাহির পথে, পাহাড়ের গায়ে আমার হৃৎপিণ্ডের স্পন্দনহীন জীবাশ্মের প্রবল নীরবতায়। স্বাভাবিক মৃত্যু কি আমার অমরত্ব কেড়ে নেবে? স্বাভাবিক মৃত্যু কি আমার অমরত্ব কেড়ে নেবে? এই প্রশ্ন আপনার, এ প্রশ্ন আমার, এ প্রশ্ন সকলের। মৃত্যুকে অস্বাভাবিক করে তোলা যায় সেইভাবেই যখন জীবিতকালে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো, এবং আমাদের মৃত্যুর পরেও সেই প্রতিটি ক্ষণ যেন আকাশে মেলা তারার মতন জ্বলতে থাকবে। তখনই কিন্তু আমার মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, এবং আমার মৃত্যু হয়েও আমি হয়ে যাব মৃত্যুঞ্জয়। এই কামনা, এই যে সুন্দর একটি চিন্তা, সুন্দর একটি স্মরণ, সুন্দর একটি মনন আজকে কবির কলম থেকে উঠে এলো। ভীষণ সুন্দর লাগলো তোমার কবিতা। প্রত্যেকটি কবিতার মধ্যে
কিছু কিছু ঝাঁকুনি লাগা সিকোয়েন্স আছে, যেমন সূর্যের গায়ে পিঠ দিয়ে, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ লাগলো, ভীষণ সুন্দর লাগলো। যে এই যে চিন্তা ভাবনার একটা অলংকরণ, এগুলো খুব সুন্দরভাবে তোমার কলমে উঠে আসছে। যাই হোক কৌশিক, আমরা পরবর্তী পর্যায়ে যাই। আজকালকার যুগে একটা এরকম একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে লেখার বিষয়বস্তুকে যদি বিতর্কের সাথে জড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি খুব সহজে একটা পরিচিতির জায়গা পেয়ে যেতে পারি। তুমি কি এরম মতবাদে বিশ্বাসী? না, আমি এরকম মতবাদে বিশ্বাসী নয়। আমার যদি মনে হয় যে এটা সমাজকে বলা উচিত, আর যদি আমার ওই কথাটা একজনকেও ঠিক করে দিতে পারে, তার মাথাটাকে চেঞ্জ করে দিতে পারে, তাহলে আমি সেখানেই সার্থক মনে করি। একদম একটা অতি বাস্তব কথা। আমার যে লেখা বিতর্কে জড়িয়ে আমার পরিচিতির জন্যে নয়, আমার কলম সত্য কথাটা বলবে, তা সে কঠিনই হোক নরমই হোক, ঠিক তো? এবং এটা আমরা খুব মানি যে প্রতিটি কবিতার প্রথম চিন্তার রসদটা কিন্তু উপর থেকে আসে, একটা ঐশ্বরিক শক্তি থেকে আসে। এবং সেই চিন্তাটাই যখন আমরা সুন্দরভাবে শব্দের মাধ্যমে গেঁথে একটা কল্পনার রং দিয়ে বাস্তবে সংমিশ্রণ ঘটিয়ে আমরা সাহিত্য সৃষ্টি করি, এবং তা মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য। তা বিতর্কিত হোক বা না হোক, তাতে কিছু এসে যায় না। আমার সাহিত্য সৃষ্টি আমার মতন করে সমাজে বেঁচে থাকুক, এই মতাদর্শেই তুমি বিশ্বাসী, তাই তো? ভীষণ ভালো লাগলো। এইটুকু সাহস, এইটুকু কাঠিন্য আমার মনে হয় কলম ধরার আগে প্রতিটি সাহিত্যিকের মেরুদণ্ডে থাকা দরকার। পরবর্তী পর্যায়ে এসে আমরা তৃতীয় কবিতায় চলে যাব। আমরা বিভিন্ন স্বাদের কবিতা পাচ্ছি আমাদের কবি বন্ধুর কাছ থেকে। আজকে পরের কবিতায় দেখি আমাদের কবি বন্ধু আমাদের জন্য কি বেছে এনেছেন। কবিতার নাম পাখি ও ফুল হতে চাইনি। আমরা সবাই পাখি ও ফুল হতে চাই, কিন্তু আমি পাখি ও ফুল হতে কেন চাইনি, সেটাই এই কবিতা। বাহ। মানুষ ভালোবাসলো, কিন্তু বিশ্বাস করলো না ভালোবাসায়। ভয়, হারানোর ভয় হারিয়ে দিল বিশ্বাসকে। ভালোবাসার মানে আগলে রাখা বদলে হলো অনুশাসন। তাই মানুষ ভালোবাসলো পাখিকে। পাখিকে ভালোবেসে মানুষ বানালো লোহার খাঁচা। তবু পাখিটার জন্য একটা গাছ লাগালো না। মানুষ ভালোবাসলো ভালোবাসাকে, তার সঙ্গে ভালোবাসলো কামনাকে। ভালো লাগার অধিকার বোধে ভালোবাসার হলো শ্বাসরোধ। পেতে হবে, পাওয়ার আকাঙ্ক্ষা পেতে দিল না পাওয়াকে। ভালোবাসার আরেক মানে না পাওয়া, না পাওয়াকে যত্ন করে পারল না। তাই মানুষ ভালোবাসলো ফুলকে। ফুলকে ভালোবেসে টবের দোকান ডিঙ্গিয়ে মানুষ কিনল ফুলদানি, তবু ফুলটার জন্য একটা টব কিনল না। সত্যিই তাই। প্রকৃতির অপূর্ব সৃষ্টিগুলোকে আমরা আমাদের নিজেদের মনের চাহিদা মতন বন্দি করে ফেলি, কখনো খাঁচার মধ্যে, কখনো ফুলদানির মধ্যে, কখনো বা আরও অন্য রকমভাবে। এই যে বিভিন্ন যে পোষ্য প্রাণীগুলো, যেগুলোকে আমরা পুষি, আদরে পুষি, ভালোবাসায় পুষি, কিন্তু কোথাও তাকে বন্দি করে আমরা শেকলে বেঁধে রাখি, এটা কিন্তু তার পক্ষে ভীষণ যন্ত্রণাদায়ক। এটা কোথাও একটা ভাবার সময় এসেছে। সবার আগে মানুষের কাছে যেমন মুক্তি কাম্য, সেরকম এই পৃথিবীর প্রত্যেকটি অণু পরমাণু থেকে শুরু করে প্রতিটি জীবেরও মুক্তি কিন্তু আগে কাম্য। কাজেই মুক্তির জন্য আমরা সবার আগে লড়ব, তবেই আমরা কিন্তু কবির ভাষায় বলতে পারবো আমার মুক্তি আলোয় আলোয়, তাই তো? কাজেই একটা খুব সুন্দর বার্তা আমরা পেয়ে গেলাম আমাদের কবি বন্ধুর কাছে। সত্যিই খুব সুন্দর লাগলো। তার চিন্তা ভাবনার যে ক্রমটা, সেটা সুন্দরভাবে উনি গেঁথে ফেলেছেন তার কবিতার মাধ্যমে। এর পরের প্রশ্নে আমি একটু জানতে চাই, তোমার যে একটা সাহিত্য সৃষ্টি, সেটা কবিতা হোক বা, আমি জানতে চাইছি এরই মধ্যে তুমি কি কবিতা ছাড়াও
কোনো ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এসব কিছু লেখো? হ্যাঁ, ছোট গল্প লিখি, আচ্ছা উপন্যাসও লিখছি, আচ্ছা। কিন্তু আমার মনে হয় উপন্যাস লিখতে গেলে আরও অনেক শান্ত হতে হবে, আরো অনেক শান্ত হতে হবে, যেটা আমি এখনো নই। নয়। আচ্ছা, ঠিক কথাই, কারণ উপন্যাস একটা দীর্ঘমেয়াদী সময় চায় সাহিত্যিকের কাছে, কবির কাছে। এটা খুব সহজে সকলের পক্ষে দিয়ে ওঠা সম্ভব হয় না। আর যখনই যোগসূত্র কেটে যায় তখনই উপন্যাস রচনার কোনো ছেদ পড়ে, এটাও একটা ঠিক কথাই। তো যারা নিরন্তর সব কিছু ছেড়ে শুধুমাত্র সাহিত্য সাধনাতেই আছেন, তাদের পক্ষে উপন্যাস লেখা সত্যিই খুব সহজ হয়ে ওঠে, এটা আমরাও বুঝি। ঠিক আছে, সেটা পরের কথা। আমি যে একটা ছোট গল্পের কথাই ভাবি বা একটা কবিতার কথাই ভাবি, সেটা তুমি যখন সৃষ্টি করো তার ক্রমটা কীরকম থাকে? মানে আমি তোমাকে বলতে চাইছি যে বাস্তবে কোনো কিছু কি তুমি দেখলে, সেটা কি তোমার মাথায় হন্ট করলো এবং সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা শুরু করলে, তারপরে সেটাকে কিভাবে তুমি গাঁথলে? যদি সেই মানে আমি বলতে চাইছি যে কবিতা সৃষ্টির যে প্রযুক্তিগত পথটা, সেটা যদি তুমি একটু সবাইকে বলো, তাহলে যারা নতুন নতুন কবিতা সৃষ্টিতে আসছে তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। তুমি যদি একটু বলো। আপনি যেটা প্রথমেই বললেন সেটা আমিও বলি, হ্যাঁ, যে প্রথম লাইনটা হয়তো উপর থেকেই আসে, ঠিক, সেটা আমাদের স্বর্গ থেকে পাঠায়, ঠিক, যেটা আমরা নিজেও জানি না সেটা আসবে। একদম। আমরা চারপাশে সারাক্ষণ চোখ নাক কান মুখ খোলা আছে, হ্যাঁ, কখন আসবে, কিভাবে আসবে আমরা নিজেরাও না জানি নিজেরাও জানি না। জানি না। এবার কোনো একটা বাস্তব ঘটনা শুনলাম, সেটা মাথার মধ্যে চলতে লাগলো, বেশ, প্লাস তার সাথে বাস্তবতা, কল্পনা সব মিশিয়েই একটা কবিতা হলো। তার যন্ত্রণাটা তোমায় ছুলো, কি তার আনন্দটা তোমাকে ছুলো, এবং তুমি যদি এটা সমস্যা হয় তার সমাধানের পথটাও তখন তুমি চিন্তা করছো যে এই কাব্য সৃষ্টির মাধ্যমে আমি যদি সমাজকে দিয়ে যেতে পারি। হ্যাঁ, দিয়ে এইভাবেই তুমি এইভাবেই। আচ্ছা আচ্ছা, কোথাও কি তোমার মনে হয়েছে আমরা যেটা সাহিত্যের ভাষায় আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, রাইটার্স ব্লক? হ্যাঁ, আমি একটা লিখছি, লিখতে 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 কোনো একটা জায়গায় একটা পার্টিকুলার শব্দের জন্য কলম থেমে গেল, সেই মন পছন্দ শব্দটাকে আমি কিছুতেই সেখানে পাচ্ছি না, এই সিচুয়েশনটাকে আমরা রাইটার্স ব্লক বলি। তো সেরকম কি তোমার লিখতে লিখতে হয়, তোমার জীবনে এসেছে সেরকম কিছু? হ্যাঁ, অনেক সময়, অনেক সময় হয়, ঠিক কথাই। আমি এরপরে আবারও অনুরোধ করি পরবর্তী আরেকটা কবিতার জন্য, তুমি তৈরি হয়ে যাও পরবর্তী আরেকটা কবিতার জন্য। আর তার সাথে সাথে আমাদের সাহিত্যমোদী বন্ধু, আপনারা এই বর্ষামুখর সন্ধ্যায় বসে পড়ুন সুন্দরভাবে, সুন্দর সুন্দর তেলে ভাজা আর মুড়ি নিয়ে। এদিকে আপনারা রসাস্বাদন করুন এই সুন্দর সান্ধ্য টিফিনের সাথে। চলুক আপনাদের সাথে আমাদের এই যে সাহিত্যের রসের প্রবাহ। বাইরে ভীষণ জোর মেঘ ডাকছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। চলে এসো তোমার। আর এটাও একটা বর্ষামুখর কবিতা। আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা সিকোয়েন্সকে কানেক্ট করে আমাদের কবি বন্ধু একটা বর্ষার কবিতাতেই চলে আসছে। কবিতাটির নাম মাঝরাত, বৃষ্টি ও ব্লুজ। বাহ। মেঘলা আকাশ, বৃষ্টি আকাশ কত, হাওয়া বদলের জ্বরের মতো তথাকথিত। বৃষ্টি ঝড়ে শুনি জাম পাতার ডাল বেয়ে, কেঁদো না, না ছুঁয়ে কান্না মুছিয়ে দেওয়া মেয়ে। তুমি ওপাশ ফিরে সও, দেখো সুপারি গাছের ফাঁক দিয়ে তোমায় চাঁদ দেখে। গল্পের পাতা উল্টাও, পড়ো চাঁদও ভাঙে, তবু বাঁকা ঠোঁটের হাসিতে কেমন করে হাসে। আমি ছাতা রাখি, কাদা ধুই পায়ের, টিনের চালে বৃষ্টির কান্না শুনে শুনে। কবিতার খোর খাতা বের করি, যন্ত্রণাগুলো টুকে রাখি গুনে গুনে। জীবনের গতানুগতির সন্ধ্যা থেকে বসেছি আবার, শপথ ভুল অঙ্ক রবার ঘষে তুলব। চাল আর চুলোর হিসেব মিললে পরে তোমাকে না পাওয়ার ক্ষয়ক্ষতির হিসাব পরের পাতায় কষব। মধ্যরাতে বৃষ্টি ধরে এলেও একলা ঘরের একাকিত্বের রোম্যান্টিসিজমে বুকের ভেতর শিশিরের নিঃশব্দের মতো কান্না জমে, কবিতা জমে। নামিয়ে রাখা লেবু মেশানো চা কাপের ভেতর পিঁপড়ে লাগে। আমার এঁটো ভালোবাসার নোনতা বিস্কুট কাকে দেব, কে নেবে? এঁটো ভালোবাসার নোনতা বিস্কুট কেউ নেয়?
কি অপূর্ব এক সৃষ্টি, মানে আমরা বাকরুদ্ধ এই মুহূর্তে যে প্রতিটি ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে ফেলে দেওয়া জিনিস যা আপাত দৃষ্টিতে আমাদের হয়তো চোখেই পড়ে না, কিন্তু কবির চোখ এড়িয়ে যায় না। কবি এর মধ্যেই অনেক কিছু খুঁজে পান। তার জন্য টিনের চালে বৃষ্টি থেকে শুরু করে এঁঠো কাপ, এঁঠো বিস্কুট এবং এঁঠো কাপের ফেলে দেওয়া চা থেকে পিঁপড়ের রসাস্বাদন, কিছুই কবির কিন্তু চোখ এড়িয়ে যায় না। এত সুন্দর একটা কবিতা সত্যিই আমরা পেয়ে গেলাম। আমরা এই পর্যন্ত যা কবিতা শুনে এসেছি, সেখানে প্রকৃতিকে পেয়েছি, সেখানে প্রেমকে পেয়েছি, সেখানে দর্শনকে পেয়েছি, কিন্তু পেলাম না একটা জিনিস। সেটার জন্য আমি সেই দিকটাতেই একটু ঢোকার চেষ্টা করছি আমাদের কবি বন্ধুর কাছে। শিশু সাহিত্য নিয়ে কি চিন্তা ভাবনা করছো? বাচ্চাদের জন্য কিছু লিখছো, তাদের জন্য কি কিছু চিন্তা ভাবনা করছো? ওরাও তো আমাদের ভবিষ্যৎ এবং তারাও সমাজের একটা অংশ। তোমরা কি নতুন যারা এই কলমকে তুলে নিয়েছো, ভীষণ নতুন যৌবনের দূত সাহিত্যের এই রথে তোমরা চেপেছো, তোমরা কি কিছু ভাবছো? তুমি কি ভাবছো বলো একটু। চেষ্টা করছি, তবে আজ এই মুহূর্তে এখানে আনিনি। এখানে আনোনি, তবে তোমার চেষ্টা চলছে। তারা ভবিষ্যৎ, তারা পরবর্তী কবি তারাই হবে। এবং আমার তরফ থেকে এবং মুক্ত বাংলার এই যে কলাকুশলী সকলের তরফ থেকে এবং সাহিত্য বন্ধুদের তরফ থেকে তোমার কাছে একান্ত অনুরোধ এটাই রইল যে শিশুদের কথাও ভেবো, শিশু সাহিত্যের জন্যও সব কিছু তুলে নিও। কেন বলছি, দেখো আমাদের এই যে এত সাহিত্যিক আছেন, এত কবি আছেন এবং এত প্রাবন্ধিক কাহিনীকার আছেন, এর ভিতরে শিশু সাহিত্যিক কিন্তু খুব কমজনকেই পাওয়া যায়। সেই লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, এনারা কোথাও হারিয়ে গেছেন, তাই না? তো কাজেই আমাদের কিন্তু উচিত একটু এগিয়ে আসা তাদের জন্য। আমাদের তরফ থেকে একান্ত অনুরোধ রইল। শুধু দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যে আমরা 4টে কবিতা শুনে নিয়েছি আমাদের কবি বন্ধুর কাছে, বিভিন্ন স্বাদের, এবং আমরা মুগ্ধ হয়েছি, একথা অকপটে আমরা স্বীকার করে নিই। প্রতিদিনকার মতন আমরা আজকে যাওয়ার পর আগে আমাদের সাহিত্য বন্ধুকে নিয়ে ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলবো, এবং এই র্যাপিড ফায়ারটুকু খেলে নিয়ে আমরা আমাদের সাহিত্য বন্ধুকে যথোপযুক্তভাবে আমরা বিদায় জানাবো। তার আগে আমরা চলে আসি র্যাপিড ফায়ার খেলায়। কৌশিক, তোমার সাথে এরপরে আসবো আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলাতে। খেলাটা ভীষণ মজার এবং আমার কাছে ভীষণ অনুরোধ আসে যেন এই র্যাপিড ফায়ারটা বন্ধ না হয়। ছোট্ট ছোট্ট প্রশ্ন এবং উত্তরও হবে ছোট্ট, কিন্তু সেগুলো যেন একটা আগুনের ফুলকি। তার ভেতর থেকে আমরা আসলে চিনে নিই যে আমাদের সাহিত্য বন্ধুর ভেতরেতে আসলে কোন মানুষটা লুকিয়ে বসে আছে। প্রথম প্রশ্ন আমার তরফ থেকে, তুমি তৈরি? তোমার লেখালেখির জন্য তুমি কাকে বেশি বেছে নাও, কল্পনাকে না বাস্তবকে? অবশ্যই বাস্তব। বাস্তবকে। কল্পনাকে একবারই ভালো লাগে না? না, ভালো লাগে না নয়, আমার মনে হয় যে কল্পনা একটা বাস্তবের পার্ট। কল্পনা, হ্যাঁ, মানে ওটাও হয়তো পরবর্তীকালে গিয়ে বাস্তব হবে। আচ্ছা আচ্ছা, এবং বা হয়তো অতীতে ছিল। হ্যাঁ, আজকে ডাইনোসর এক্সটিংক্ট, কিন্তু ডাইনোসরকে নিয়ে বিভিন্ন লোকের কাহিনী তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। একদম ঠিক কথা বলেছ। দ্বিতীয় প্রশ্ন আমার যেটা আসছে সেটা হচ্ছে, একটি সাহিত্য রচনার আবহ ব্যাকগ্রাউন্ডে আমি তোমাকে 3টে বিষয় দিচ্ছি, কোনটাকে তুমি বেছে নেবে? পাহাড়, সমুদ্র না বন? পাহাড়। পাহাড়। পাহাড়ের গাম্ভীর্য তোমাকে বেশি ছোঁয়, তাই তো? নীরবতা। নীরবতা, গাম্ভীর্য, পাহাড়ে সত্যি তোমাকে টানে বেশি। পরবর্তী পর্যায়ে আমরা যে প্রশ্নে আসতে চলেছি, ধরো তুমি তো নিশ্চয়ই পড়তে পড়তেই, এটা তো প্রথমেই তুমি স্বীকার করেছো যে পড়তে পড়তেই আমি লিখতে শিখেছি বা লেখার চাহিদা মনের মধ্যে এসছে। তুমি অনেক উপন্যাসও পড়েছো, বিখ্যাত লেখকের বিখ্যাত সমস্ত উপন্যাসিকদের উপন্যাস পড়েছো, এটা আমি ধরে নিতে পারি। কোনো উপন্যাসের কোনো একটি চরিত্র, তার পরিণতি তোমার একেবারেই ভালো লাগেনি পড়তে পড়তে, তোমার মনে হয়েছিল সেই ঔপন্যাসিককে তুমি যদি সামনে পেতে, তাকে অনুরোধ করতে যে এই চরিত্রটার পরিণতিটা পাল্টে এইভাবে লিখুন, তাহলে সেই চরিত্রটা কোন উপন্যাসের কোন চরিত্র? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। দেবদাস।
এটা কোথাও যেন আমার সাথে তোমার একটা চিন্তাভাবনা মিলে গেল, যে ব্যর্থ প্রেম কেন ওকে এইভাবে নেগেটিভ দিকে নিয়ে এলো এবং জীবনটাকে শেষ করলো। হ্যাঁ। সেটা তো পজিটিভ দিকেও যেতে পারে। হ্যাঁ, এইটাই। এক্স্যাক্টলি, এটা আমারও মনে হয়েছিল। তবে ভীষণ বেদনাদায়ক এবং হৃদয়স্পর্শীয় উপন্যাস। এটা সকলেই পড়েছে যারা পড়াশোনা পড়ে থাকেন। সত্যিই তুলনা হয় না। হ্যাঁ, মানে আমাদের সাহিত্য সৃষ্টিতে যারা একটু আধটুও থাকেন, দেবদাস তাদের ভেতরে তো একটা ভূমিকা রেখেই যান। আমার শেষ প্রশ্ন তোমাকে নিয়ে, তুমি ধরো একটা লং ড্রাইভে যাচ্ছ, তোমার পিছনে তোমার মনের মানুষটি আছেন, এই সময় যেতে যেতে তোমার মনের মানুষটি তোমাকে একটি কবিতা শোনাতে অনুরোধ করলো। সেখানে কেউ নেই, তুমি এবং তোমার মনের মানুষ। তুমি কোন কবির কোন কবিতাটা বেছে নিতে চাও সেই মুহূর্তে? এখানে আমি আমার একটাই কবিতাই তাকে শোনাবো, কারণ তার আমার কবিতাই বেশি প্রিয়। আচ্ছা, তুমি তোমার কবিতাই শোনাতে চাও। শুধু দর্শকবৃন্দ, সময়ের শাসন মেনে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কাজেই এবার আমাদের বিদায় নিতে হবে। প্রতিবারের মতন আমাদের সাহিত্য বন্ধুকে বিদায় জানাবার আগে আসুন আমরা মুক্ত আবহের সমস্ত কলাকুশলীবৃন্দ এবং আপনারা যে সমস্ত সাহিত্যমোদী দর্শকবৃন্দ আছেন, আমরা সকলে মিলে আমাদের কবি বন্ধুর সামনে সুদীর্ঘ সুস্থ একটা সাহিত্য জীবনের কামনা করে আজকের মতন বিদায় জানাই আমাদের অত্যন্ত প্রিয় কবি কৌশিক আকুরিকে। যদি এই আশাও সঙ্গে রাখলাম, যদি ভবিষ্যতে আবারও দরকার হয় নিশ্চয়ই ওনাকে আমরা আবার পাবো, আমাদের ডাকে আবার উনি সাড়া দেবেন। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।